নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। বাজার খুলতেই আমরা বাজারে খুব বড় ধরনের একটা পতন লক্ষ্য করতে পেরেছি। কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলোর কারণে বাজারে বড় ধরনের পতন হয়েছে, তার সাথে সাথে কালকে বাজারে কেমনভাবে আমরা ট্রেডিং করব, নিফটি ব্যাংক নিফটির পরবর্তী সাপোর্ট লেভেল কি রয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে একটু ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যালি নিফটি ফিফটি ব্যাংক নিফটি সাপোর্ট লেভেল কি রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল কি রয়েছে, কালকে আমরা কিভাবে ট্রেড করব সবকিছু ডিসকাশন করব। তো আসুন জেনে নিই। ফার্স্ট এখানে যে রিজনটা উঠে আসছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রিজন। কি বলছে আসুন জেনে নিই। বলছে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা, গ্রিনল্যান্ড ট্যারিফ। এটা কিন্তু খুব বড় ধরনের একটা রিজন উঠে আসছে, যেটার কারণে আজকে বাজারে কিন্তু ভারী ধরনের পতন আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন জেনে নিই কারণটা কি ছিল। বিশ্ববাজারে এবং ভারতে এই অস্থিরতার প্রধান কারণ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা। তো তার একটি ঘোষণার কারণে কিন্তু বাজারে এত বড় ধরনের প্যানিক আমরা লক্ষ্য করতে পেরেছি। কি বলেছেন তিনি? আগামী 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি থেকে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ 8টি ইউরোপীয় দেশের ওপর 10% আমদানি শুল্ক ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন। তো এখানে ইউরোপীয় দেশগুলির উপর কিন্তু 10%, এখানে যে দেশগুলো দিয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ আরো 8টি ইউরোপীয় দেশের উপরে 10% কিন্তু ট্যারিফের হুমকি এখানে দিয়েছেন। কারণটা কি, মানে কোন কারণে তিনি এই হুমকিটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, যে গ্রিনল্যান্ড কেনার মার্কিন প্রস্তাবে এই দেশগুলো বাধা দেওয়ায় তিনি এই প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছেন। তো গ্রিনল্যান্ড কেনার জন্য কিন্তু যারা বাধা দিয়েছে তাদের উপরেই কিন্তু 10% ট্যারিফের হুমকিটা এখানে দেওয়া হয়েছে। প্রভাব কি? প্রভাব হচ্ছে বিনিয়োগকারীরা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন, যার ফলে ভারত সহ উদীয়মান বাজারগুলো থেকে বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন। তো এখানে এই যে ট্যারিফের হুমকিটা দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু একটা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ হতে পারে, এটার একটা আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা, যেটার কারণে তারা কিন্তু মার্কেট থেকে উইথড্র নিয়ে নিচ্ছেন। সেটার কারণে বাজারে কিন্তু বড় ধরনের পতন আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এটা ছিল ফার্স্ট রিজন। তো সেকেন্ড রিজন আমাদেরকে কি বলছে? সেকেন্ড রিজন আমাদেরকে বলছে শীর্ষস্থানীয় কোম্পানিগুলির হতাশাজনক ত্রৈমাসিক ফলাফল বা Q3 কিন্তু এখানে রেজাল্ট এসছে, সেই রেজাল্টটা কিন্তু আশাব্যঞ্জক হয়নি, যেটার কারণে এখানে বড় বড় কিছু কোম্পানি যেগুলো রেজাল্ট ভালো হয়নি সেটার কারণে কিন্তু বাজারে একটা নেগেটিভিটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই কি বলছে। বাজারের প্রভাবশালী কিছু কোম্পানির খারাপ ফলাফল সূচককে নিচের দিকে টেনে নামিয়েছে। ফার্স্ট কার নাম এসছে? উইপ্রো। কি বলছে? নিট মুনাফা কমে যাওয়ায় এই কোম্পানির শেয়ারের দাম 7%-এর বেশি পড়ে গেছে। তো উইপ্রোর দাম কিন্তু 7%-এর বেশি পড়ে গিয়েছে, কেননা এর Q3 রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসেনি। সেকেন্ড এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা? সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাংকে। কি বলছে? ডিসেম্বরের ত্রৈমাসিক মুনাফা প্রত্যাশার চেয়ে কম হওয়ায় শেয়ারের দাম প্রায় 3% কমেছে। তো এখানে মুনাফা যেমন আশা করা হচ্ছিল সেটা কিন্তু হয়নি, তার থেকে কিন্তু মুনাফা অনেকটাই কম হয়েছে, যেটার কারণে আইসিআইসিআই ব্যাংকের শেয়ার প্রাইসও কিন্তু এখানে নিচের দিকে চলে এসেছে, 3% কিন্তু এখানে কমেছে। মূলত আরবিআই এর নির্দেশে কৃষি ঋণের জন্য বাড়তি প্রভিশন রাখায় এই প্রভাব পড়েছে। তো এখানে বুঝতে পারছেন যে কৃষি ঋণের জন্য কিন্তু এখানে আইসিআইসিআই ব্যাংকের ভিতরে এই প্রভাবটা এখানে পড়েছে, বা এর প্রাইস কিন্তু 3% নিচের দিকে চলে এসছে। তারপর কি বলছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে গ্যাস উৎপাদন এবং খুচরো বিক্রয় মানে রিটেইলারদের কাছে তারা যে বিজনেস করে থাকে সেটা কিন্তু এখানে খুচরো বিক্রয় হিসেবে দেখা হয়। এই বিভাগে দুর্বলতার কারণে মুনাফা প্রায় স্থির থাকায় শেয়ারের দাম 3%-এর বেশি কমেছে। তো এখানেও কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভিতরেও কিন্তু এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনারা জানেন একদম টপ লিডিং কোম্পানি নিফটির ভিতরে থাকে। তো সেখানেও কিন্তু এখানে একটা মানে পতন আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটার কারণে মার্কেটে কিন্তু একটা নেগেটিভিটি এখানে চলে এসছে। তো আসুন জেনে নিই 3 নম্বর পয়েন্ট আমাদেরকে কি বলছে। কি বলছে 3 নম্বর পয়েন্ট? বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এফআইআইদের অব্যাহত শেয়ার বিক্রি। এরা কিন্তু সেই কন্টিনিউয়াসলি 2-3 মাস ধরে আমি লক্ষ্য করছি এরা কিন্তু সমান সেলিং করে চলেছে। মার্কেটে কোনো ধরনের বাইং করার কিন্তু নামগন্ধ পাওয়া যাচ্ছে না এফআইআইদের তরফ থেকে। ডিআইএরা কিন্তু অনেকটাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বাজারকে, বড় বড় অ্যামাউন্ট অফ মানি বাজারে বাই করছে, অনেক শেয়ার বাই করা শুরু করেছে, বাট এখানে কিন্তু এদের সেলিং প্রেশারটাকে অবজার্ভ করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। বাজারে কিন্তু এরা একটা খুব ভালো ধরনের সেলিং প্রেশার এখানে জারি রেখেছে। কি বলছে আসুন জেনে নিই। 2026 সালের শুরু থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে ক্রমাগত শেয়ার বিক্রি করেছেন। কি বলছে?
গত শুক্রবার একদিনেই এফআইআইরা 4,300 কোটি টাকার বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছে। তো বুঝতে পারছেন 4,300 কোটি টাকার বেশি টাকার শেয়ার কিন্তু এরা মার্কেটে সেলিং করে চলেছে, মানে সেলিং করেছে। শুক্রবারে একদিনেই কিন্তু এরা সেলিংটা করেছে, 4,300 কোটি টাকার বেশি শেয়ার কিন্তু এখানে সেলিংটা এরা করেছে। তারপর কি বলছে, আমেরিকায় বন্ডের মুনাফা বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে এই মূলধন চলে যাচ্ছে। তো বেসিক্যালি আমেরিকার জন্যই কিন্তু সব সমস্যাটা কিন্তু আমাদের মার্কেটে হচ্ছে। এখানে বন্ডের মুনাফা বৃদ্ধির জন্য এখানে এটা হচ্ছে, তার সাথে সাথে আমেরিকা যেভাবে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আমাদের বিভিন্ন দেশের উপরে লাগাচ্ছে, তার সাথে ভারতের সাথেও কিন্তু এখানে একটা শত্রুতা চলছে, যেটার কারণে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমরা ভালো ধরনের এখানে একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। তো আসুন নেক্সট রিজন কি বলছে সেটা জেনে নিই। 4 নম্বর রিজন এখানে কি উঠে আসছে, 4 নম্বর রিজন বলছে বাজেট 2026 নিয়ে উৎকণ্ঠা। কি বলছে, 1 ফেব্রুয়ারি আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে বাজারে অস্থিরতা বাড়ছে। বিনিয়োগকারীরা চিন্তিত যে সরকার অবকাঠামো উন্নয়নে খরচের চেয়ে রাজকোষ ঘাটতি কমানোর দিকে বেশি নজর দিতে পারে। এটি অর্থনীতির তাৎক্ষণিক বৃদ্ধির গতিকে ধীর করে দিতে পারে। তো এই উৎকণ্ঠার কারণে কিন্তু মানে বাজেট নিয়ে যে উৎকণ্ঠাটা চলছে এটার কারণেও কিন্তু বাজারে একটি নেগেটিভিটি আসছে। তো আসুন জেনে নিই 5 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, এবং দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রিজন। কি বলছে, নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ বা সেফ হেভেন বিনিয়োগ। দেখুন আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে মার্কেটে যখন আনসার্টিনিটি চলে সেক্ষেত্রে গোল্ড, সিলভার, তার সাথে সাথে বিভিন্ন কমোডিটি, যে সমস্ত আরও কমোডিটি যেগুলো রয়েছে, ক্রুড অয়েল, এদের প্রাইসটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে। এবং ক্রুড অয়েল, গোল্ড, সিলভার এদের প্রাইস যখন উপরে যায় সেক্ষেত্রে কিন্তু বাজারে বড় ধরনের ক্রাশ মানে হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আসুন দেখে নিই কি বলছে। ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে নিরাপদ সম্পদ হিসাবে সোনা রূপোতে বিনিয়োগ করছে। তো এখানে যেহেতু একটা আনসার্টিনিটি চলছে সেটার কারণেই কিন্তু এটা সোনা রূপোতে বিনিয়োগ করছে। এটা কিন্তু অনেকবারই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সোনা রূপোর দাম যখনই দেখবেন উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো কি বলছে, এর ফলে আজ সোনা ও রূপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোনার দাম কিন্তু কম ছিল, তারপর কিন্তু আবার সোনার দাম কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করছে। রূপো তো এখানে প্রতিদিনই কিন্তু সিলভার এখানে অল টাইম হাই মারছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এই সমস্ত ফান্ডামেন্টাল রিজনগুলোর কারণে বাজারে কিন্তু আমরা একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখবো যে টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে, কিভাবে আমরা ট্রেড করব, সবকিছু আজকের ভিডিওতে এবার আমরা আলোচনা করব। তো এখানে আমি নিফটি 50 চার্টটা ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখব যে এখানে নিফটি কি বলছে আমাদের। তো দেখুন এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে আমি যেটা আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, নিফটি এখানে যে এর ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে, এই যে লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ব্রেক করতে পারছে না। এখানে কিন্তু একটা ডবল টপ টাইপের প্যাটার্ন তৈরি করেছে এবং প্রাইস ক্লিয়ার রিজেকশন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। চার্ট প্যাটার্ন হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ডবল টপ প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এবং প্রাইস কিন্তু এই লেভেলটা চলে আসতে পারে, 25,200 কাছাকাছি কিন্তু প্রাইস চলে আসতে পারে। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম বাজার যখন কোনো একটা অল টাইম হাই রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে সেই সময় যদি কোনো খারাপ নিউজ আসে বাজারে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা থেকে প্রাইস ফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং এখন বাজার যে লেভেলটায় চলছিল সেখানে কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলছিল এবং বাজারে ট্যারিফ সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো চলছে যেটার কারণে কিন্তু বাজারে খুব বড় ধরনের ক্রাশ আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং আরও একটু নিচে বাজার আসতে পারে বলে আমার মনে হয়। তো আসুন দেখে নিই ডেইলি ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে এবং 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে আমরা দেখবো যে কালকের বাজেটে আমরা কিভাবে ট্রেড করব। তো আসুন দেখে নিই। তো আমি এখানে ডেইলি ক্যান্ডেলস্টিক হিসাবে চার্টকে ওপেন করে নিয়েছি। তো এখানে ক্লিয়ার রিজেকশন লক্ষ্য করা যাচ্ছে, প্রাইস রিজেকশন। এবং এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু অনেক সময় ধরে বাজার কনসলিডেশন করছে, অনেক দিন ধরে আমরা এখানটায় লক্ষ্য করছি যে 4-5 দিন ধরে কিন্তু এখানটায় বাজার কনসলিডেশন করছে। এই যে লেভেলটা ছিল এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল ছিল, বাট আমার মনে হয় এই মুহূর্তে যে এই লেভেলটা কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। কেন বলছি, আমি যদি 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানটায় কিন্তু খুব মানে সেলিং প্রেশারের ক্যান্ডেলস্টিক এখানে আমি লক্ষ্য করতে পারছি। আর এখানে যদি আমি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে একটা শর্ট পজিশন আমরা বাজারে ওপেন করতে পারি। কখন ওপেন করব সেটা কিন্তু বলে দিচ্ছি আমি, যে এখানে কিন্তু যে সাপোর্ট লেভেলটার উপরে বাজার এখনো পর্যন্ত চলছে, এখানটায় প্রাইস চলছে, এটা কিন্তু এই সাপোর্ট লেভেলটা নিয়ে আমি আগেও আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস উপরে গিয়েছিল এবং এখানটায় কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, রেজিস্ট্যান্স কিন্তু 25,800, রেজিস্ট্যান্স লেভেল 25,800 কাছাকাছি রয়েছে এবং সাপোর্ট লেভেল কিন্তু এখানে 25,500 কাছাকাছি রয়েছে। তো এখানে আমরা শর্ট পজিশন কখন ওপেন করব, যদি 25,500 নিচে বাজার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা
শর্ট পজিশন এখানে ওপেন করতে পারি। আমি কিন্তু এই মুহূর্তে বিয়ারিশ হিসাবে মানে বিয়ারিশ হিসাবে মার্কেটকে দেখছি, সেই জন্য কিন্তু আমি এখানে শর্টের দিকেই যাব। যদি বাজার 25,500 নিচে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা শর্ট পজিশন ওপেন করতে পারি। দেখুন এখানে এদের যে সাপোর্ট লেভেল রয়েছে, নিফটির যে সাপোর্ট লেভেল রয়েছে সেটা কিন্তু 25,194 এর কাছাকাছি রয়েছে, যেটা ডে সাপোর্ট। এটা কিন্তু চলে আসতে পারে বাজারে যে ধরনের প্যানিক সেলিং চলছে সেক্ষেত্রে কিন্তু এখানে আসাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। তো যারা কালকে বাজারে ট্রেড করবেন ভাবছেন, যারা অপশন ট্রেডিং করবেন ভাবছেন, তারা কিন্তু এখানে 25,500 নিচে যদি বাজার আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুট অপশন বাই করে কিন্তু বাজারে চলতে পারেন। তো আসুন এবার দেখে নিই যে ব্যাংক নিফটি আমাদেরকে কি বলছে। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করেছি। ব্যাংক নিফটির ভিতরে কিন্তু অতটা পরিমাণ বিয়ারিশনেস লক্ষ্য করা যাচ্ছে না, তবুও এখানে যদি ডের ক্যান্ডেলস্টিক হিসেবে লক্ষ্য করা যায়, উইকলিতে তেমন কিন্তু বিয়ারিশ মোমেন্টাম লক্ষ্য করা যাচ্ছে না। ডের ক্যান্ডেলস্টিকে কিন্তু আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এখানে যেহেতু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিল, বাট বাজারে যে টেরিফ সংক্রান্ত প্রবলেমগুলো চলছে সেটার কারণে কিন্তু প্যাটার্ন তৈরি হলেও এখানে কিন্তু প্রাইস রিজেকশন হচ্ছে, কারণ এখানে কিন্তু ফান্ডামেন্টালি বাজারে একটা হেভি সেলিং প্রেশার এখানে আসছে। তো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে দিয়েছে, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে দিয়েছে। আমরা যদি কালকে কিভাবে ট্রেড করব সেই হিসাবে যদি মার্কেটকে অ্যানালাইজ করি সেক্ষেত্রে কিন্তু এখানে একটা নেগেটিভ প্যাটার্ন এখানে লক্ষ্য করা যাচ্ছে। কখন আমরা এখানটায় পুট অপশন বাই করতে পারি আসুন দেখে নিই। তো এখানে কিন্তু যে লেভেলটা রয়েছে আমি এখানটায় ড্র করে নেব। প্রথমে দেখুন এখানটা কিন্তু একটা লেভেল রয়েছে, এই লেভেলটা থেকে কিন্তু বাজার বারবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে। তো যত সময় না এই লেভেলটা নিচে আসবে, লেভেলটা কত, লেভেলটা হচ্ছে 59,764, 59,764, মানে এইখানটায়, মানে এই যে লেভেলটা রয়েছে, ঠিক এই যে আমি ট্রেন লাইনটা টানলাম, এই ট্রেন লাইনটার নিচে যত সময় না ব্রেকডাউন হচ্ছে তত সময় কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব না। এই লেভেলটা যখনই ব্রেকডাউন করে দেবে, এই ট্রেন লাইনটা যখনই ব্রেকডাউন করে দেবে, তারপর কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এখানে আমরা পুট অপশন বাই করে চলতে পারি। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আমরা পুট অপশন বাই করব না। এখানে ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা স্ট্রেংথ লক্ষ্য করা যাচ্ছে, বাট আমরা এখানে বাই করব না, কোনো ধরনের কল অপশন বাই করব না। আমরা এখানে নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে বাজারকে দেখছি, সেই জন্য 59,800 এখানে আমাদের যে লেভেলটা রয়েছে 59,781, 59,781 বা এই ট্রেন লাইনটার নিচে যখন বাজার ট্রেড করবে, এখানটার নিচে যদি কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ হিসেবে বাজারকে দেখতে পারি, এবং এই জায়গাটায় কিন্তু আমরা শর্ট অপশন মানে এখানটায় আমরা কিন্তু শর্ট পজিশনে কিন্তু এখানটায় ওপেন করতে পারি। তো এটাই হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস। নিফটিতে কিভাবে ট্রেড করতে হবে, ব্যাংক নিফটিতে কিভাবে ট্রেড করতে হবে, অল ওভার বাজারের সেন্টিমেন্ট কি রয়েছে সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।